আসছে নতুন অর্থবছর গুরুত্ব পাবে উন্নয়নের অব্যাহত ধারা। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আজ অনুমোদন পেল 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। কোন কোন খাতে ব্যয় হবে এই বিপুল পরিমাণ অর্থ, থাকছে তার বিস্তারিত। এদিকে কোরবানির ঈদের আগে বাড়ছে সব ধরনের মশলার দাম, সাথে সপ্তাহ শেষের পুঁজিবাজার, আমদানি রপ্তানি, বন্দর ও হাটের খবর জানাবো ভাগশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। 2024-25 অর্থবছরের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে, তাতে বিদেশি ঋণ নির্ভরতা বাড়ছে। 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেটের 1 লাখ কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে। আমরা একটু বিস্তারিত চিত্র দেখে নেব। সেক্টর ভিত্তিক আমরা যদি দেখি ব্যয়, অর্থাৎ খাত ভিত্তিক ব্যয়, আমরা দেখতে পাচ্ছি যে 1,60,000 কোটি টাকা রয়েছে এবং পাশাপাশি এখানে রয়েছে 94,000 কোটি টাকার বিদেশি প্রকল্প সাহায্য। উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ রয়েছে 4,000 কোটি টাকা, সেখানেও বৈদেশিক ঋণ নির্ভরতা রয়েছে 5,000 কোটি টাকার। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে যেই 13,000 কোটি টাকার ব্যয় রয়েছে, সেটি বাদ দিলে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। তবে এই 13,000 কোটি টাকা নিলে দেখা যায় যে 2,78,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে এবছর। আমরা যদি এই এনইসির সভায় অনুমোদিত এডিপির যে পরিকল্পনা, সেটি বাজেট আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং তারপরে এর অনুমোদন হবে। আমরা একটু দেখে নিই যে এবারে এডিপির প্রকল্প সংখ্যা রয়েছে মোট 1321টি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রকল্প রয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, মোট 229টি, এবং গৃহায়ন কমিউনিটি সুবিধাবলী খাতে রয়েছে 188টি বিনিয়োগ প্রকল্প, কারিগরি প্রকল্প রয়েছে 7টি, স্ব অর্থায়নের প্রকল্প রয়েছে 33টি, 228টি প্রকল্প। কৃষি খাতে এবছর বরাদ্দ বাড়ছে, কৃষিতে 150টি প্রকল্প নেওয়া হয়েছে। এর পাশাপাশি জলবায়ু এবং শিক্ষা খাতে প্রকল্প বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে 106টি এবং 4টি করে প্রকল্প রয়েছে এসব খাতে। আমরা একটু দেখে নিই যে এসব প্রকল্পে কি পরিমাণ ব্যয় হবে বা ব্যয়ের দিক থেকে কোন কোন খাত সবচেয়ে বেশি বরাদ্দ পেতে চলেছে। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত 70,000 কোটি টাকার বরাদ্দ পাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 40,000 কোটি টাকার বেশি বরাদ্দ রয়েছে। শিক্ষা খাতে এবছর বরাদ্দ বাড়ানো হয়েছে, 31,000 কোটি টাকার বরাদ্দ রয়েছে এই খাতে। সাথে প্রযুক্তি খাতটিও যদি একই সাথে যুক্ত হয়, তাহলে সেখানে মন্ত্রণালয়ে আরও বেশি বরাদ্দ আসে। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলীতে রয়েছে 24,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতে রয়েছে 20,000 কোটি টাকা। আমরা একটু দেখে নিই এবার মন্ত্রণালয় ভিত্তিক যেই বরাদ্দ রয়েছে। স্থানীয় সরকার বিভাগ এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 38,000 কোটি টাকা, প্রায় 39,000 কোটি টাকা। এরপরেই রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, তারা 32,000 কোটি টাকার বরাদ্দ পাচ্ছে। বিদ্যুৎ বিভাগ পাচ্ছে 29,000 কোটি টাকার বরাদ্দ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাচ্ছে 16,000 কোটি টাকার বরাদ্দ। স্বাস্থ্যসেবা বিভাগ পাচ্ছে 13,000 কোটি টাকার বরাদ্দ। কোরবানির ঈদের বাকি এখনো 1 মাস, এরই মধ্যে বাড়তে শুরু করেছে মশলাসহ নিত্যপণ্যের বাজারে। দেশজ পণ্যের চেয়ে আমদানি নির্ভর প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। গেল 1 মাসে পেঁয়াজ রসুন কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা, এক সপ্তাহে ধনিয়ার দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। এছাড়াও আদা, হলুদ, দারুচিনি গেল 1 মাসের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। গেল 1 সপ্তাহে নিত্যপণ্যের চাল, মুগ ডাল, ব্রয়লার মুরগি, ডিম, কাঁচা মরিচ সহ আলুর দাম বেড়েছে। এ নিয়েও আমরা বিস্তারিত দেখে নিতে চাই। পেঁয়াজের ক্ষেত্রে আমরা যদি দেখি, 1 সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 75 থেকে 85 টাকা। ভারত থেকে যেই পেঁয়াজ আমদানি করা হচ্ছে, সেটিও 73 টাকা করে কেজি প্রতি আমদানি করা হচ্ছে, অর্থাৎ সেই আমদানি পেঁয়াজের দামও পড়বে 80 টাকার কাছাকাছি। আমরা যদি রসুনের বাজার দেখি, রসুনের বাজারে গত সপ্তাহে ছিল 200 থেকে 240 টাকা এবং এই চলতি সপ্তাহে চলছে 210 থেকে 240 টাকা। শুকনা মরিচ দাম কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে হেরফের রয়েছে। আদা এবং হলুদের ক্ষেত্রেও দাম বাড়তি রয়েছে বাজারে, আমরা টিসিবির যে সূত্রতা থেকে আমরা দেখছিলাম। এবারে আমরা একটু দেখে নিতে যে অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলোর দাম। জিরা, দারুচিনি, লবঙ্গ, ধনের সবকিছুরই দাম কেজি প্রতি বেড়েছে, যদিও আমরা এই মশলাগুলো কেজি হারে আসলে কিনি না। আমরা এই মশলাগুলো যতটুকু প্রয়োজন রান্নার জন্য সেই অনুপাতে কিনে থাকি। তবে নিত্যপণ্যের বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। আমরা নিত্যপণ্যের বাজারের চিত্র যদি একটু দেখি, চাল আমরা দেখছি যে পাইজাম বা
লতা চালের দাম, সাথে সয়াবিন তেল আমরা দেখছি যে সপ্তাহ ব্যবধানে 790 টাকা হয়েছে, যেটি এক সপ্তাহ আগে 780 থেকে 815 টাকা ছিল। মুগ ডাল আমরা দেখছি যে 10 টাকা 5 থেকে 10 টাকা বেড়েছে, 170 থেকে 185 টাকা ছিল এক সপ্তাহ আগে, এ সপ্তাহে চলছে 180 থেকে 190 টাকা। ব্রয়লার মুরগি দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, চলতি সপ্তাহে 205 টাকা থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 200 থেকে 210 টাকা দাম ছিল। গরুর মাংসের দামে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও আমরা দেখছি যে ডিমের দাম প্রতি হালিতে 3 থেকে 4 টাকা বেড়েছে, 48 থেকে 50 টাকা প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে, যেটি ছিল 45 থেকে 47 টাকা। আমরা দেখছি কাঁচা মরিচের দাম অনেকটাই বেড়েছে, 80 থেকে 120 টাকার এক সপ্তাহ আগের কাঁচা মরিচ চলতি সপ্তাহে 120 থেকে 160 টাকা, অর্থাৎ 40 টাকার মতো দাম বেড়েছে। আলুর ক্ষেত্রেও দাম বৃদ্ধির চিত্র বিদ্যমান, 48 থেকে 55 টাকা প্রতি কেজি আলু, যেটি গত সপ্তাহ পর্যন্ত ছিল 46 থেকে 55 টাকা। আমরা দেখছিলাম যে আমদানি পণ্যে দাম বাড়ছে। আমদানি পণ্যের দাম বাড়ার পিছনে বড় কারণ হিসেবে বলা যায় আমদানি ব্যয়ের কথা। আমদানি ব্যয় বেড়েছে কারণ ডলারের দাম বেড়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে হিলিতে মশলা পণ্যের দাম আমদানি বাড়তে শুরু করেছে। বাজারে বাড়তি দরে বিক্রি হচ্ছে জিরা, এলাচ, গোলমরিচ সহ বেশ কয়েকটি মশলা। দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতারা কিছুটা বিপাকে পড়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। হিলি মশলার বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে মশলার দাম কি পরিমাণে বেড়েছে? সাধারণ ক্রেতারা তো এই সময়ে আসলে কোরবানির ঈদকে সামনে রেখে মশলা সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে তারা কি বলছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, আপনাকে একটু জানিয়ে রাখি যে মূলত মশলার বাজারটি বারবার মূল কারণ হচ্ছে ডলারের যে রেট, সেটি আসলে ব্যবসায়ীরা বলছেন যেহেতু বাইরে থেকে আমদানি করতে হয় যে মশলা পণ্যগুলো রয়েছে বাংলাদেশে, সেই মশলা পণ্যগুলো বাইরে থেকে আমদানি করবার কারণে ডলারের রেটটি বৃদ্ধি পেয়েছে, ফলে কিন্তু দামটি বেড়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। যদি আমি আপনাকে একটু মশলার তথ্যগুলো জানিয়ে রাখি যে জিরা এক সপ্তাহ আগেও 580 টাকা কেজি দরে হিলি বাজারে বিক্রি হয়েছে এবং সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি দরে। এবং সাদা যে এলাচ রয়েছে, সাদা এলাচ বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকা কেজি দরে, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। সাদা এলাচেও প্রায় কেজিতে 200 থেকে 300 টাকা দাম বেড়েছে। এছাড়াও গোলমরিচ রয়েছে, গোলমরিচ সপ্তাহখানেক আগে আমরা 800 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছি, সেটি কেজিতে 50 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 850 টাকা কেজি। এছাড়া কাঠবাদাম রয়েছে, সেখানেও কিন্তু দাম বেড়েছে প্রায় কেজিতে 50 টাকা, বর্তমানে সেটি 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত এই যে দামটি বাড়বার কারণে, কুরবানি ঈদের আগে হট করে দামটি বাড়বার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং না থাকবার কারণে মূলত দামগুলো নিয়ন্ত্রণহীন ভাবে এই মশলা পণ্যের দামটি বেড়ে যায়, এটি কিন্তু তারা মূলত দায়ী করছেন এবং তারা বলছেন বাজার মনিটরিং নিয়মিত যেন করা হয়, সেই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নেজাদারি করে। সব মিলে বলা চলে যে ডলার রেটের কারণে কিন্তু দামটি বাড়ছে। তো এই সাফিন, এই ছিল আমার কাছে হিলি থেকে মশলা বাজারের দরদামের সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি থেকে, জানাচ্ছিলেন মশলার বাজারে দাম বাড়ায় ক্রেতারা রয়েছেন বিপাকে। একটা বিরতি নিয়ে ফিরছি, ভাগশেষ আয়োজনের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা 4 দিনের ধারাবাহিক পতনে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন। এ সপ্তাহে 5 কর্মদিবসের বাজার মূলধন কমেছে প্রায় 10,000 কোটি টাকা। আমরা সপ্তাহের লেনদেনের চিত্র একটু দেখে নিতে চাই। প্রথম দিন সূচক বেড়েছিল 35.67 পয়েন্ট, প্রধান সূচক 5,696.72 পয়েন্টে ছিল। এদিন লেনদেন হয়েছে 1000 কোটির কাছাকাছি। এর পরদিনও আসলে সোমবারও আমরা লেনদেন দেখেছি 1000 কোটির কাছাকাছি, তবে সূচকের পতন হয়েছিল 29.96 পয়েন্ট। এরপর দিন বড় পতন হয় 81.14 পয়েন্ট, সার্বিক সূচক কমে সূচক দাঁড়ায় 5,585.61 পয়েন্টে। লেনদেন কমেছে টাকার অঙ্কে প্রায় 300 কোটি, 664 কোটি 36 লাখ টাকার লেনদেন হয় এদিন। 58.22 পয়েন্ট কমেছে এরপরে সূচক। আমরা দেখছি যে 5,527.39 পয়েন্টে দাঁড়িয়েছিল সপ্তাহের শেষ দিনে, অর্থাৎ আজ সূচক কমেছে 9.98 পয়েন্ট। প্রধান সূচক ডিএসসিএক্স দাঁড়িয়েছে 5,517.41 পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে টাকার অঙ্কে 676 কোটি
৭৭ লাখ টাকার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,01,824 কোটিতে, যেটি ছিল 7,11,018 কোটি। চলতি সপ্তাহে লভ্যাংশ ঘোষণা দিয়েছে বিমা খাতের 3টি প্রতিষ্ঠান। আমরা দেখে দেব লভ্যাংশ এবং শেয়ার প্রতি মুনাফার বিস্তারিত। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি নগদ 10% লভ্যাংশ দিয়েছে, শেয়ার প্রতি 1 টাকা 81 পয়সা। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি নগদ 10% লভ্যাংশ দিয়েছে, 1 টাকা 19 পয়সা শেয়ার প্রতি মুনাফা। ফিনিক্স ইন্স্যুরেন্স নগদ 12% লভ্যাংশ ঘোষণা করেছে, 1 টাকা 59 পয়সা। এখন জানবো চলতি সপ্তাহের বার্ষিক সাধারণ সভার হালনাগাদ তথ্য। চলতি সপ্তাহে শেষ কার্যদিবস পর্যন্ত 5টি আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ও শেয়ার প্রতি মুনাফা ঘোষণা করেছে। আমরা বিস্তারিত দেখে নেব। ইউনিলিভার কনজিউমার্স কেয়ার লিমিটেড 14 মে 2024 তারিখে বার্ষিক সাধারণ সভা করেছে। 300% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, শেয়ার প্রতি মুনাফা রয়েছে 49 টাকা 89 পয়সার। লঙ্কা বাংলা সিকিউরিটিজ 15 মে পর্ষদ সভায় 2.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, শেয়ার প্রতি 43 পয়সা মুনাফা। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি 16 মে পর্ষদ সভায় 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, ইপিএস 4 টাকা 95 পয়সা। আইপিডিসি ফাইন্যান্স 16 মে 5% নগদ এবং বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে, 92 পয়সা প্রতি শেয়ারে মুনাফা। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, ভাগশেষ আয়োজনের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণের অগ্রগতি বেড়েছে। সপ্তাহের শুরুতে 500 একর জমির মূল্য পরিশোধ করে জমি বুঝে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হচ্ছেন। শিউলি, জানাবেন যে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি কতদূর এবং এই টার্মিনাল থেকে বন্দর কি কি সুবিধা পেতে যাচ্ছে? বলা যায় 1 দশক পর বে টার্মিনাল প্রকল্পের বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিশেষ করে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল প্রায় 2015 সালে এবং তখনই প্রায় 807 একর জমি এই প্রকল্পের জন্য অধিগ্রহণের কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এর আগে ব্যক্তি মালিকানাধীন 67 একর জমি বন্দরকে জেলা প্রশাসন বুঝিয়ে দিল। এর দীর্ঘ প্রায় 10 বছর পর নতুন করে প্রতীকী মূল্যে 501 একর জমি বুঝে পেয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং এই ক্ষেত্রে মাত্র 3 কোটি টাকা দিয়ে 501 একর জমি বন্দরকে দেওয়া হচ্ছে। তো এই টার্মিনালকে বলা হচ্ছে আগামী দিনের বন্দর, যেহেতু চট্টগ্রাম বন্দরের নাব্যতা কম এবং 10 মিটারের বেশি গভীরতার বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। এছাড়া জোয়ার ভাটার উপর নির্ভরশীল চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়ার বিষয়টি, তাই বে টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিলেন। তো বলা যায় যে এই বছরে এসে এই প্রকল্পের বেশ অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের মাস্টার প্ল্যান এবং নকশা চূড়ান্ত হয়েছে এবং ব্রেক ওয়াটার বা পানির যে স্রোতের গতি নিরোধক নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের যে প্রস্তাব, সেজন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি হয়েছে এবং সেই প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এই প্রকল্পটি কিন্তু দেশি বিদেশি অর্থায়নে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রায় দুবাই ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পিএসসি ইন্টারন্যাশনাল দুটি বিখ্যাত বন্দর প্রতিষ্ঠান কিন্তু এই প্রকল্পের দুটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য ইতিমধ্যেই তাদের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে এবং সব প্রস্তাব চূড়ান্ত হলেও কিন্তু এখনও কোনো ধরনের চুক্তি স্বাক্ষর হয়নি, যেহেতু এখনও ব্রেকওয়াটার থ্রো নির্মাণ হয়নি এবং অন্যান্য যে জমি অধিগ্রহণের কাজ সেগুলো পুরোপুরি শেষ হয়নি। তো যেহেতু জমি অনেকটুকু বুঝে পেয়েছে বন্দর, মাস্টার প্ল্যানও চূড়ান্ত এবং ব্রেকওয়াটার থ্রোর যে প্রকল্প
উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় সেটি যদি পাশ হয় তাহলে বলা যায় যে আগামী 1 থেকে 2 বছর মধ্যে বে টার্মিনাল প্রকল্পের কাজ শুরু হবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছে এবং এই প্রকল্পের আওতায় 4টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আবুধাবি পোর্টস অফ গ্রুপ তারা যৌথভাবে বাস্তবায়ন করবে এবং আজই কিন্তু ঢাকা একটি হোটেলে আবুধাবি পোর্টস অফ গ্রুপের সাথে চট্টগ্রাম বন্দরের একটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং তারা চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ অর্থায়নে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করতে চায়, যেখানে 5টি জেটি থাকবে, তার মধ্যে কন্টেনার টার্মিনাল সহ অন্যান্য যে ব্রেক বাল্ব কার্গো সহ সব ধরনের পণ্য ওঠানামা বা খালাসের কাজ করা যাবে। এছাড়া বে টার্মিনালটি যেহেতু মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে এবং এটি একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কেরই কাছে এবং এখান থেকে সড়ক নৌ এবং সব ধরনের বহুমুখী সমন্বিত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের আগ্রহ অনেক বেশি এবং তারা মনে করছেন বে টার্মিনালটি যখন চালু হবে তখন ব্যবসার খরচ অনেক কমে যাবে, যেহেতু এখানে অনেক 13 মিটার গভীরতার বড় জাহাজ ভিড়তে পারবে এবং দিনে রাতে সবসময় জাহাজ ভিড়তে পারবে এবং সে কারণে কিন্তু ব্যবসায়ীরা চাচ্ছেন যেন এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হয়। তো সব মিলিয়ে এই প্রকল্পটি আসলে বলা যায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়েছে। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের অগ্রগতির সবশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরে বৈদেশিক বিনিয়োগে পাল্টে যাচ্ছে চিত্র। এদিকে শেরপুর শহরের তেরাবাজার হাট, পরিচিত কবুতরের হাট নামে 30 বছর ধরে চলমান ঐতিহ্যবাহী এই হাট বসে রবি ও বৃহস্পতিবার। এই হাটে কবুতর সহ বিক্রি হয় নানান ধরনের পাখি, মুরগি, হাঁস, তিতির, টার্কি ও খরগোশ। নিয়ে আরও জানাতে শেরপুর তেরাবাজার হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন যে তেরাবাজার হাটে কি কি পাখি রয়েছে, সাথে এর কেনাবেচার কেমন? শাফিন, শেরপুরের এই ঐতিহ্যবাহী তেরাবাজার হাট কিন্তু বিগত 30 বছর থেকে চলে আসছে। তো আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু একটি ভিড় লক্ষ্য করা গেছে। তো এই হাটে কিন্তু সপ্তাহে 2 দিন বসে, সেটি হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। তো সকাল থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত বেচা বিক্রি চলে। তো এই হাটে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু শেরপুর পৌরসভা 9টি ওয়ার্ড এবং শেরপুর সদর উপজেলার যে 14টি ইউনিয়ন রয়েছে সেখান থেকে কিন্তু আসেন। পাশাপাশি শেরপুরের 5টি উপজেলা এবং পার্শ্ববর্তী জামালপুর এবং ময়মনসিংহের যে ফুলপুর উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু ক্রেতা বিক্রেতা আসেন। তো জমজমাট বেচা বিক্রি চলে। তো মূলত সাথে এই হাটটি কবুতর হাট নামে পরিচিত। তো কবুতরের পাশাপাশি কিন্তু এখানে মুরগি, টার্কি, খরগোশ, তারপর হচ্ছে তিতির, বিভিন্ন প্রকারের পাখি, এগুলো কিন্তু বিক্রি হয়। তো এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি হাটে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার বিভিন্ন কবুতর সহ হাঁস, মুরগি এগুলি বিক্রি হয়। তো এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে। ক্রেতারা বলছেন যে মূলত এখানে কবুতরের হাটটি বড় সড় ভাবে পরিচালিত হয়। তো এখানে কবুতরের মধ্যে রয়েছে লক্ষা, তারপর রয়েছে গিরিবাজ, তারপর হচ্ছে বিভিন্ন প্রায় 15 প্রজাতির কবুতর রয়েছে। আর কবুতরের দামটা যদি সাফিন আমি জানাই, কবুতর কিন্তু প্রায় 200 থেকে শুরু করে প্রায় 5,000 টাকা পর্যন্ত দামের কবুতর কিন্তু এখানে রয়েছে। তো মূলত শৌখিন যারা ক্রেতা রয়েছেন তারাই হচ্ছে এই হাটের মূল ক্রেতা এবং যারা বিশেষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই শখের কারণে কিন্তু তারা বিভিন্ন পোষা পাখি এগুলো বিক্রি করেন। তো আমি যদি শেষ করি তাহলে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার পশু পাখি এখান থেকে বিক্রি হয়। তো শাফিন, এই ছিল তেজপুরের তেরাবাজার হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সৌরভ, ধন্যবাদ। সহকর্মী জাহিদুল খান সৌরভ যুক্ত হয়েছিলেন শেরপুর তেরাবাজার পাখির হাট থেকে। এই ছিল আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/tv/ekhon।